This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা বাজে। আপনি জানেন এখন ঠোঁট কাটার সময়, মানে আপনার সময় 1 ঘন্টা, সেটাও জানেন। আজ অনেক কিছু মনের মধ্যে ছিল যে শুরুতে কি বলবো, কিন্তু এই অনুষ্ঠানে ঠিক ঢোকার আগে তার মুখে অভিষেক ব্যানার্জির নাম শুনে ঠিক করে ফেললাম আজ শুরুতে বাঘবন্দি খেলাই হবে। বাঘবন্দি খেলা। বাঘকে বন্দি করবে কে? দেখুন, কথায় বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেসব এখন অতীত। 25 মাস পর ঘরে ফিরেছেন কে? কেষ্টমণ্ডল। তার মুখেই তো অভিষেক ব্যানার্জি। দিন বদলায়। ফিরহাদ হাকিম এখনো বলছেন বাঘ বাঘই আছে। যতদিন ছিলেন না ততদিন জেলায় দলের সংগঠন দেখেছে কোর কমিটি। কোর কমিটি গড়ে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কোর কমিটিও আছে, জেলা সভাপতিও ঘরে ফিরেছেন। আজ আবার একটু আগে সাংবাদিক বৈঠকে বসলেন। এই প্রথম 25 মাস পর ঘরে ফিরে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল একজোট থাকার বার্তা সাংবাদিক বৈঠক করে, আর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, আর পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাব। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি হলো বলুন তো? দেখুন, এ কথা আমি ছেড়ে দিন সাংবাদিক হিসেবে, এখন তো আপনিও জানেন দলের অন্দরে এটা তো ওপেন সিক্রেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলের সম্পর্ক অম্ল মধুর। সেই অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করছেন, বলছেন অভিষেকের নির্দেশ। কি হলো? ওই যে বাঘ বন্দি খেলা। কোর কমিটিও আছে, জেলা সভাপতিও আছেন, শ্যামও আছে, কুলও আছে। কিন্তু এই কিন্তুটাই কানে বাজছে। বীরভূমের স্ট্রং ম্যান বলে কথা, তবু কেষ্টমণ্ডলের স্ট্রং উপস্থিতির মধ্যেও তাল কাটছে। সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, ড্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কেউ যেন অশান্তি না। সকলে একসঙ্গে থাকুন, কেউ যেন অশান্তি না করে বার্তা দিতে চাইছেন কেষ্টমণ্ডল। কিন্তু এই বার্তা দিতে হচ্ছে কেন, তাও সাংবাদিক বৈঠক করে? আচ্ছা, জেলে যাওয়ার আগে কতবার দেখেছেন অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করছেন? জেল থেকে বেরিয়ে কি এমন হলো সাংবাদিকদের ডেকে বলছেন কেউ যেন অশান্তি না করে? এখানেই তো লুকিয়ে কিন্তুটা। দিন 3 আগে ফিরেছেন, সেদিন বাড়ির সামনে ভিড় জমেছিল। 2 দিন ধরে পার্টি অফিসে আসছেন, কিন্তু কেষ্ট দরবারে কাজল শেখ নেই। বুধবার সেই কাজল ছিলেন নানুরের থুপসরা অঞ্চলের কর্মী সভায়। সেখানেই বললেন, আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসে না, আমি চুরি করে বসে নাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আপনি জানেন কেষ্টমণ্ডলের আদি বাড়ি নানুরে, নানুরের হাটসেরান্দি গ্রামে। সেই নানুরের বাসিন্দা ফয়জুল হক ওরফে কাজল শেখও। আর বুধবার সেই নানুরের থুপসরা অঞ্চলের কর্মী সভায় দাঁড়িয়েই গলা তুললেন জেলার সভাধিপতি। মোদ্দা কথা হলো নানুর কানেকশন। নিশানায় কে? জেলায় ফিসফাস। কাজলের নিশানায় কেরিম খান।
কেরিমকে অনুব্রতর ডান হাত, আবার সেই কেরিমের নানুরের তৃণমূল নেতা। ঘুরে ফিরে নানুর কানেকশন। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসেনি, আমি নদীর পানিগুলো পার্সেন্ট আসেনি, পঞ্চায়েতের পার্সেন্টেজ, নদীর বালি তোলার পয়সা, কাজলের নিশানায় কে? যারা সুটুকের সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি। নাম নেননি, তবে বুঝালেন সেই নানুর কানেকশন। নিশানায় নানুরের তৃণমূলেরই নেতা কেষ্ট ঘনিষ্ঠ কেরিম খান। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে, বীরভূম আবার নতুন সাজে সাজতে লেগেছে। বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। একটা জিনিস শোনা যাচ্ছে যে অনুব্রত ঘনিষ্ঠ কাজল এবং কেরিমের একটা দূরত্ব প্রথম থেকেই, সেটা কি এখনো পর্যন্ত দূরত্ব রয়েই থাকবে? না, দূরত্ব বলতে কিছু নাই। দল দলের গতিতে চলছে, যে দলের মূল ফর্মে আসবে তার সঙ্গে দল করবো, অসুবিধা কি আছে? 25 মাস পর জেলায় ফিরেছেন কেষ্টমণ্ডল। তাহলে কেষ্টগড়ের খেলা কি ঘুরে গেল? ঘরেও খেলা হবে, রাস্তায় খেলা হবে, প্রত্যেক বাড়ি বাড়ি খেলা হবে। খেলতে জানি আমি, দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। কাজল শেখ সব খেলা জানেন, সব রকম খেলা। কাকে বললেন? আচ্ছা, ভালো করে ভেবে দেখুন। সকালবেলায় বা গতকাল কাজল শেখ থ্রেট একটা পারসেপশন তৈরি করলেন, তিনি সব খেলা খেলতে জানেন। কাজল শেখ বললেন যে তাকে যদি কেউ বদলা নিতে যায় তিনি গুটিয়ে দেবেন। আর 24 ঘন্টাও কাটলো না, অনুব্রত মণ্ডল হঠাৎ সাংবাদিক বৈঠক করলেন। বৈঠক করে অনুব্রত মণ্ডল বলছেন সবাই মিলে শান্তি বজায় রাখতে হবে। অনুব্রত মণ্ডল বলছেন মমতা ব্যানার্জির নির্দেশ, অভিষেকের নির্দেশ। তাহলে কাজল শেখের এই যে হুঙ্কার এবং সবাইকে নিয়ে চলার যে বার্তা অনুব্রত মণ্ডলের, 2+2 সব সময় রাজনীতিতে 4 হয় না, কিন্তু এখানে কি পরিষ্কার 4 নয়? কাজল সব খেলা জানেন, বার্তাটা তো খুব স্পষ্ট। পড়তে পারলেন তো? দেখুন, আপনাদের ক্রোনোলজিটা একটু বলে দিই। প্রথম মিষ্টিবিলি কাজল শেখই করেছিলেন, আর প্রথম হুমকি কাজল শেখই দেওয়া শুরু করলেন। ক্রনোলজি বোঝালেন বিজেপি নেতা। কেষ্টমণ্ডলের জামিন পাওয়ার খবর সেদিন পৌঁছেছে বীরভূমে। সেদিন লোক ধরে ধরে মিষ্টি মুখ করালেন কাজল। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন, আমরা সেভাবে নিয়ে আসবো। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত, কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। 24শে সেপ্টেম্বর কেষ্টমণ্ডল ফিরলেন বোলপুরে, আর রাতারাতি জেলা পার্টি অফিসের ছবি বদল। লাগানো ছিল কোর কমিটির সদস্যদের ছবি, বসানো হলো অনুব্রতর ছবি। সেই প্রসঙ্গে বুধবারই তো বললেন কাজল শেখ, বীরভূম জেলা কোর কমিটির সদস্য সংখ্যা 6, কিন্তু এই ছবিটা অনেক পুরাতন ছবি ছিল। কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারত, সরানো উচিত হয়নি, যেই সরিয়েছে। তাছাড়াও ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল ছবি টাঙানো হয়েছে, সেটা ঠিকই করেছে। বুধবারই পার্টি অফিসে একে একে ঢুকলেন অভিজিৎ, চন্দ্রনাথ, বিকাশ, শুধু নেই কাজল।
কেতুগ্রামে ব্লক সভাপতি শারীরিক অসুস্থতা ছিল, যার জন্য আমি কেতুগ্রামে ছিলাম। দাদা আমাদের রাজনৈতিক গুরু, তাকে দেখা করতে আমাকে লিখিতভাবে ইনভাইট পাঠাতে হবে না, আমি যখন সময় পাবো তখনই যাব। পার্টি অফিসে কেষ্ট দরবারে গড় হাজির, তবে কাজল হাজির নানুরের থুপসরা অঞ্চলের কর্মী সভায় বুধবারই। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে যেতে বসে আছো, তার আগে দাবার চাল চলেছে। কি তাৎপর্যপূর্ণ, দাবার চাল চলেছেন কাজল। তা চাল চালতে হলো কেন? কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না, গুরুত্বাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাই হবে না। আমি সব খেলায় খেলতে জানি। কোন দিকে নিশানা? উনি 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 কেউ যদি বলে থাকে যে আমরা কোনো গ্রুপ এখানে বরদাস্ত করব না, আমরা সব এক হয়ে ভালোভাবে ঠিকঠাক থাকবো, তো ভালো বলেছেন। তাহলে যে শেকল পড়া বাঘ, তাকে হুলো বানানোর কাজটা কাজল শেখকে দিয়ে করানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তাকে কিন্তু মেনি বানিয়ে দেওয়া হবে। গোটা দল তো আমরা এক, ফলে এখানে তো সকলে একই কথা বলে। আপনারা দোষ কোথায় দেখলেন? একটা লোক যদি বলে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, তাতে আপনারা দোষ দেখছেন কি করে? দেখুন, কাজলই তো কেষ্ট, মানে কেষ্ট মানে কি? কাজল তো কৃষ্ণবর্ণ, তো রূপান্তর মাত্র, দুজনেই একই মুদ্রার এপিট আর ওপিট। দেখতে থাকুন না আগে কে কি খেলা খেলে। যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে, রাজ্য নেতৃত্বের কাছে সব করে প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। তাহলে আপনার কাছে খুব স্পষ্ট হলো বাঘ বন্দি খেলা কতটা সক্রিয়ভাবে চলছে, আর কিভাবে ক্রোনোলজি মিলিয়ে জলের মতো স্পষ্ট হচ্ছে বীরভূমের রাজনীতির হিসেবটা। অনুব্রত মণ্ডল একচ্ছত্র অধিপতি নন, কোর কমিটি সক্রিয়ভাবে কাজ করবে, যেমনটা অনুব্রতর অনুপস্থিতিতে করে এসেছে। অনুব্রতকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে সবাইকে নিয়ে চলার কথা, বলতে হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম খুব নির্দিষ্ট করে। কাজল শেখ দেখা করেননি অনুব্রতর সঙ্গে, তিনি বলছেন, কাজল শেখ বলছেন হুমকির কথা, হুঙ্কারের কথা, গুটিয়ে দেওয়ার কথা। সুতরাং খেলা বদলাচ্ছে। দেখুন, চিরদিন কাহারও সমান নাই যায়, তবে অভিকের আগামী দিন কি হবে এখন কিন্তু সেটা ধোঁয়াশায় রয়েছে। অভিক দে তিলোত্তমা কাণ্ড নিয়ে যে তুমুল হইচই, তার শুরু থেকেই তো এই নামটাই উঠছে বারবার। এসএসকেএম এর বিতর্কিত পিজিটি অভিক দে ঠিক যেন রহস্যের আর এক নাম, যাকে দেখা যায় না, শোনা যায় না, শুধু তার কীর্তি সামনে আসে। অবশেষে আমরাই তাকে বের করলাম, অন্তরাল থেকে সামনে আনলাম। TV9 বাংলার ক্যামেরার সামনে অভিক, যাকে কেন্দ্র করে অভিযোগের পাহাড়। ক্রাইম সিনে তিনি কি করছিলেন, কি কাজ? লাল জামা পরা ব্যক্তিটিকে তিনি কি অভিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে প্রায় মাস 2 কাটলো। আজ অভিককে যখন পেলাম, অভিককেই এই প্রশ্নটা করা হলো, লাল জামা পরা ব্যক্তি কি আপনি? শুনুন তো অভিক কি উত্তর দিলেন। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে, এবং সময় অবশ্যই উত্তর দেবে যে কি অ্যাকচুয়াল ঘটনা। বাহ, অভিক বললেন টাওয়ার লোকেশন দেখলেই তো বোঝা যাবে, সময় এলে উত্তর দেব। এটাই তো প্রশ্ন, তাই না? সময়, যে সেই সময় কখন আসবে যখন বিচার পাবে তিলোত্তমা। আর কবে সেই সময় হবে? যখন এই হত্যা রহস্য থেকে পর্দা সরবে। অভিক দে, তার কাছে কি কোনো মেজর ক্লু রয়েছে? অন্তরাল থেকে তিনি সামনে তো এলেন, TV9 বাংলায় এক্সক্লুসিভ জানালেন তার বক্তব্য, কিন্তু ওই যে লাল জামা গায়ে ক্রাইম সিনে, সেই রহস্যের কি হলো? মোবাইল লোকেশনের কথা বলে এত সহজে এড়িয়ে যাওয়া যাবে? লাল জামা, এতজনের মধ্যে পুলিশই তো চিনিয়েছিল তাকে। ওই লাল জামা পরা হলো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কে বলেছিলেন? ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল আর IMA বেঙ্গল।
জোর গলায় ঠিক পরদিনই দাবি করলো না উনি কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, উনি অভিক দে। এসএসকেএম এর পিজিটি আইএম এর দাবি। গোড়া থেকে সবটা কেমন ঘেঁটে তাই না? সেজন্যই তো তদন্তে এত জট। অভিককে সামনে পেয়ে প্রশ্নটা তো করতেই হতো, তিনি কি তাহলে পুলিশের চিহ্নিত করে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর, হাস্যকর, হাস্যকর। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর, হাস্যকর, হাস্যকর। হাস্যকর? গোটা বিষয়টা হাসির খোরাকের মতো ঠেকলো। তাজ্জব না? কোনটা হাসির? পুলিশের তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা? তাহলে পুলিশকেই কাঠগড়ায় তুললেন অভিক দে এবং ঘুরিয়ে মেনে নিলেন তিনি ছিলেন ক্রাইম সিনে ওই লাল জামা পরা ব্যক্তি। ভুল ভ্রান্তিময় ছবি সামনে এনেছিলেন ডিসি সেন্ট্রাল। তাই কি হাসি পেল অভিক দে? আমাদের কিন্তু মোটেও পাচ্ছে না, বিশ্বাস করুন, কারণ চোখের সামনে তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার ভাসছে এখনো। জুনিয়র ডাক্তারদেরও হাসি পাচ্ছে না। নিজে বলছে আর কি যে সে নিজে কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেল সে নিজে বুঝতে পারছে না। অভিজ্ঞতাও এটা স্বীকার করতে পারবে না যে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে। তাহলে এইটা ডিসি সেন্ট্রালের দিক থেকে আমরা এই জন্যই আমরা আমাদের দাবিতেও বলেছিলাম যে ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থ এদেরকে ইনভেস্টিগেশনের আওতার মধ্যে আনা হোক। আমার মনে হয় ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছু খুলে বলা উচিত। অভিজ্ঞদের কথাও বলছে এবং ডক্টর এসপি দাসের কথাও বলছে, যদি ওনারা সত্যিই চান যে আসল অপরাধী সে ধরা পড়ুক। কিঞ্জল ডক্টর এসপি দাসের নাম নিলেন। এই এসপি দাসেরই স্নেহধন্য অভিক দে। গোটা বিষয়টা কেমন গোলক ধাঁধা না? এতদিন পরও গুরু শিষ্যের কথাবার্তা, মানে ওই এসপি দাস যিনি মেঘনাদ এবং শিষ্য অভিক দে, সেখানেও টুইস্ট অ্যান্ড টার্নে ভরা। বুঝলেন? ডাক্তার শ্যামা প্রসাদ দাস, এসপি দাস, শিষ্য অভিক দে, দুজনের মধ্যে কত ক্লোজ কানেকশন তা নিজে TV9 বাংলায় জানিয়েছেন এসপি দাস। ওই যে ফোনাফোনির পর্ব, কম রহস্য নেই সেখানেও। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের মেঘনাদ হিসেবে যার পরিচিতি, সেই ডাক্তার এসপি দাস TV9 বাংলাতেই তো বলেছেন তিলোত্তমা কাণ্ড নিয়ে তার কৌতূহল ও ফোন পর্বের কথা অন ক্যামেরা। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওর কি গন্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কিনা, সেই খবরগুলো কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, মানে এসছে কিনা, সেই খবরগুলো আমি নিয়েছি অভিকের কাছ থেকে। অভিক ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সে কি অভিক ছিলেন তাহলে সেখানেই? গুরুই তো বলছেন। তাহলে যে মোবাইল টাওয়ার লোকেশনের কথা বলছিলেন অভিক, কেন? নজর ঘোরাতে, ঘেঁটে দিতে? খবরগুলো আমি নিয়েছি অভিকের কাছ থেকে। অভিক ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে। না, সোজা সাপটা জবাব নেই, সবই বাঁকা ঘুর পথে। আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, কী কথা হয়েছে এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়। কতবার ফোন করেছে আমার মনে নেই। এত তাড়াতাড়ি কি সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়ে গেল ডক্টর অভিক দে? ও বললো যে এরকম ব্যাপার হয়েছে, পুলিশ এসছে, পোস্টমর্টম। এরকম ব্যাপারটা মানে এই যে খুন ধর্ষণের কেসটা দুপুর 2টোর মধ্যেই পোস্টমর্টমের আগেই কিন্তু ডক্টর অভিক দে জেনে গেলেন এটা খুন ধর্ষণের ঘটনা। এসপি দাস তো চাইলে সন্দীপ ঘোষকে ফোন করতে পারতেন ওই কলেজের অধ্যক্ষ হিসাবে, সুদীপ্ত রায়কে ফোন করতে পারতেন ওই কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে। তা না করে তিনি ফোনটা করলেন ঠিক অভিক দেকেই, কারণ তিনি জানেন যে অভিক দেকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিকদেরকে সুশান্ত রায়রা দায়িত্ব দিয়েছেন যে ওখানে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। একটা একটা করে দিন যাচ্ছে, ধোঁয়াশা কাটছে। তিলোত্তমার হত্যা রহস্যের জাল কাটার সূত্র কি? সূত্রই তো খুঁজছে আমরাও, গোয়েন্দারাও। দেখুন, প্রশ্নগুলো সোজা ছিল, উত্তর এলো না সোজা পথে। কেন? তিনি কি ছিলেন ক্রাইম সিনে? খোলসা করলেন না, টাওয়ার লোকেশন দেখিয়ে দিলেন। তিনি কি লাল জামা পরা ব্যক্তি? হেসে উড়িয়ে দিলেন। ফোনে কি বলেছিলেন সেদিন এসপি দাসকে? মনেই করতে পারলেন না কেন? এসপি দাসের তো ঠিক মনে আছে, দুজনেই চিকিৎসক। কত কথা হয়েছিল দুজনের দুপুর 2টো নাগাদ ফোনে, সেটাও তো বলেছেন মেঘনাদ ডক্টর দাস। অথচ অভিক ভুলে মেনে দিলেন পুরোটাই। নাকি লুকোচ্ছেন কিছু? কিসে পর্দা দিচ্ছেন? এ প্রশ্নে বঙ্গ রাজনীতি তোলপাড়।
পুলিশ আইপিএস ফেক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টি দিয়েছিল এক্সপার্ট বলে অভিজ্ঞতাকে বাঁচানোর জন্য, যে এই উত্তরবঙ্গ লবি থ্রেড কালচারের একজন কিংপিন, তাহলে পুলিশের জোকস আছে তো স্পষ্ট। তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করেনি, তৃণমূল কংগ্রেস কোনো ছবি দেখিয়ে বলেনি যে এ অমুক সে তমুক। যদি পুলিশ বলে থাকে তো তারা ব্যাখ্যা দেবেন, আমরা কেন বলতে? জানতেন তো সবাই যে খুন রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা, কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে। সব মনে পড়ে যাবে ঠিকঠাক তদন্ত হলে, আর ঠিকঠাক জায়গায় একটু অনুরাগের ছোঁয়া দিলে সব মনে পড়বে। আপনি দেখবেন আমাদের বিরোধীরা প্রত্যেকদিন আমাদের চমকানোর চেষ্টা করছে। কোনো না কোনোভাবে যাদের নাম আসছে, যারা কানেক্টেড, সবাইকে ডেকে পুছতাছ করা উচিত, নাহলে ওই যে বৈজ্ঞানিক পরীক্ষা টেস্ট করা উচিত, কারণ কাউকে বাইরে ছাড়া উচিত নয়, যে কোনো জায়গা থেকে ক্লু পাওয়া যাবে। দেখুন, এই অভিকের বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে এ নাকি থ্রেড কালচার জিইয়ে রেখেছে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোয়। বিরূপাক্ষ অভিকরা নেক্সাস তৈরি করে ভয় ডর কায়েম করে রাখে। আর এখান থেকেই তো ছুটকারা চান জুনিয়র ডাক্তাররা। সেই দাবিতেই তো আবার চিঠি দিয়েছেন তারা, চিঠি দিয়েছেন মুখ্য সচিবকে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণের কথা হয়েছে, আজই আশ্বাসও মিলেছে। শুনুন। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি, আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডি হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। অবশ্যই এই বৈঠকের আগেই আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ইঙ্গিত স্পষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকালই তারা চিঠি দিয়ে দিয়েছেন মুখ্য সচিবকে, চিঠির প্রতিলিপিও দেখাবো। হাসপাতালগুলোয় নিরাপত্তার হাল ফেরানোর কাজ কতদূর এগোলো তা জানতেই চিঠি, সঙ্গে তিলোত্তমার দ্রুত বিচারের দাবিও। প্রতিবাদের পথ থেকে সরতে নারাজ জুনিয়র ডাক্তাররা। আরজি করেই ধর্ণামঞ্চ বেঁধে চলছে স্লোগান, প্রতিবাদ। কিন্তু সামনে তো পরীক্ষা, তাই ধর্ণামঞ্চই হয়ে উঠল ক্লাসরুম। এখান থেকে আমাদের প্রাইমারি ডিডিকে ধরে পরের লাইন কোনো বাদ আছে। অন এক্সামিনেশন দেয়ার ইজ এ গ্রেইশ হোয়াইট মেমব্রেন ওভার দ্য টনসিলার। পরীক্ষার আগে পড়াশোনায় ঘাটতি না রাখতে শিক্ষক চিকিৎসকরা ক্লাস নিতে চলে এলেন ধর্ণামঞ্চে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পড়ানো হচ্ছে প্রতিবাদের মঞ্চে। বিচার এখনো মেলেনি, তাই আন্দোলন মঞ্চই হয়ে উঠেছে ক্লাসরুম। আন্দোলন মঞ্চে ইউজি স্টুডেন্টসরা রয়েছেন এবং তাদের আন্দোলন মঞ্চেই পড়াশুনো করাচ্ছেন এখানকার শিক্ষক চিকিৎসকেরা। ওরা আন্দোলনে যেভাবে ছিল, তাই ওদেরকে আমরা রিকোয়েস্ট করি যে তোরা ধর্ণামঞ্চে আয়, এখানেই আমরা আসবো এবং এখানে বসেই আমরা ডিসকাস করব পড়াশোনা সমস্ত ব্যাপার। ওরা আন্দোলনও করতে চায় আর অ্যাজ ওয়েল অ্যাজ পড়াশোনাও করতে চায়, কারণ ওরাই তো আগামী দিনের ডাক্তার। বাচ্চাদেরও পরীক্ষা বা পড়াশোনা আমরা হ্যাম্পার করতে চাই না, কিন্তু এই আন্দোলনটা করাটা যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সেটাকে দেখানোর জন্য অ্যাজ আ জেস্টার আমরা এই প্রোটেস্ট মঞ্চতেই আমরা ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করছি। ডাক্তারি স্টুডেন্ট, আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে, তার সঙ্গে আমাদেরকে ধর্ষককেও ধরার জন্য আমাদেরকে আন্দোলনটাও চালিয়ে যেতে হবে। সেই জন্য এই অ্যাপ্রোচটা খুবই আমরা ওয়েলকাম করছি। চিকিৎসা পরিষেবা যেমন চালু হয়েছে হাসপাতালগুলিতে, পাশাপাশি শিক্ষার পরিবেশও যে মেডিকেল কলেজগুলিতে বজায় রয়েছে তারই প্রমাণ হিসাবে ধর্ণা মঞ্চে তৈরি হলো ক্লাসরুম। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। প্রতিবাদ চলছে জাস্টিসের দাবিতে। আজ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও জাস্টিসের কথা। ছাত্রছাত্রীদের জন্য এতটা নিয়েছেন কেন? যে স্টুডেন্টগুলো আন্দোলন করছিল মানে এডুকেশন ডিপার্টমেন্টে কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন। আমরা কোনো জাস্টিস খারাপ হোক আমি চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই, কিন্তু যেটি জেনুইন বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে
আর এমন কোনো কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে।